আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? একটু বলো তো। হুম, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? একটু জানাও, দেখো। একটু দেখো, জানাও, কোনো সমস্যা? সবকিছু ওকে? সবাই ঠিক আছে? দেখো, আজকে চতুর্থ গাইডলাইন ক্লাস। আজকে চতুর্থ গাইডলাইন ক্লাস। সবকিছু ঠিক আছে? দেখো, জানাও। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড স্পেশাল যে গাইডলাইন ক্লাসগুলো আমরা নিচ্ছি, তার মধ্যে আজকে দ্বিতীয় অধ্যায়ের উপর, অর্থাৎ অনুক্রম ও ধারা, এই অধ্যায়ের উপর আজকে স্পেশাল গাইডলাইন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা 3টা গাইডলাইন ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ গাইডলাইন ক্লাস, এবং পরবর্তী গাইডলাইন ক্লাসটা ইনশাল্লাহ রবিবার দিন ঠিক রাত 8টায় অনুষ্ঠিত হবে। আমাদের স্কুল এই ম্যাথেটার্স পেজে অনুষ্ঠিত হবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে একটু 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 আমাকে জানিয়ে দাও যে অডিও ভিডিও সব ঠিক আছে কিনা, আর বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত, যারা তোমাদের ক্লাসমেট আছে, ওকে, যাতে তারাও ক্লাসটিতে জয়েন্ট করতে পারে। ওকে, আমরা ক্লাস তাহলে শুরু করি। আর এই অনুক্রম ও ধারা অধ্যায়টা অনেকের কাছে অনেক কঠিন, অনেকের কাছে সহজ, মিলিয়ে মিশিয়ে আসলে। তবে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনেক সহজ, যেখানে খুব মানে গোছানো আকারে স্পেসিফিক ইনফরমেশনসগুলো দেওয়া, এবং সেগুলো বুঝে ফেলতে পারলে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো খুব ভালো বোঝা যাবে। ওকে, তো খুব বেসিক একটা চ্যাপ্টার, এবং আমি চেষ্টা করব তোমাদের কাছে চ্যাপ্টারটা একটু সহজ করে পড়িয়ে দিতে, যাতে তোমরা ভালো করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। অডিও কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ, একটু লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো সবাই, একটু শেয়ার দিয়ে আমার সাথে যুক্ত হও। আমি ওকে, আর অলরেডি অনেক স্টুডেন্টস অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করেছে। অফলাইন অনলাইন দুই মাধ্যমে অলিম্পিয়াডটাতে অংশগ্রহণ করা যাবে। আর অফলাইনের পরীক্ষাটা হচ্ছে সোমবার দিন হবে বিভিন্ন স্লটে, আর অনলাইনের পরীক্ষাটা মঙ্গলবার দিন হবে ইনশাল্লাহ। আর বুধবার দিন হচ্ছে আমরা রেজাল্ট প্রকাশিত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে। সবাই কি ঠিকঠাক আছে সব কিছু? ওকে, হ্যাঁ, ওকে শাফিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো ওকে তৃষ্ণা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, তো ফার্স্টলি এই অধ্যায় থেকে যে যে অংশ আমাদের জানা থাকা লাগবে, পড়া থাকা লাগবে, অনুক্রম কি ও এর প্রকারভেদ, এই অনুক্রম সংক্রান্ত অনেক আইডিয়া আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। ধারা সংক্রান্ত বিস্তারিত জিনিসগুলো বুঝতে হবে। ধারার সমষ্টিগুলো নির্ণয় করা শিখতে হবে অবশ্যই। স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি, এটা যেমন পারতে হবে, গুণোত্তর ধারার অসীমতকের সমষ্টি, এটাও তোমাকে পারতে হবে। তো অনুক্রম জিনিসটা কি? অনুক্রম ইংলিশে বলে সিকোয়েন্স। তো সিকোয়েন্স মানে কি, যে কতগুলো জিনিসকে তুমি যদি পর্যায়ক্রমে নাম্বারিং করে ফেলো, যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তো এটা কি স্বাভাবিক সংখ্যার সাথে মিল হয়ে গেল, তাহলে ওই জিনিসগুলোকে আমরা কি বলি? অনুক্রম বলি। যেটা আমাদের বইতে দেওয়া আছে, যে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে আমরা অনুক্রম বলি। স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে আমরা কি বলি? অনুক্রম বলি। স্পেসিফিক ইনফরমেশন, যে কতগুলো জিনিসকে তুমি যদি সিকোয়েন্সিয়ালি সাজাও এবং সেখানে যদি তুমি নাম্বারিং করে ফেলো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, হ্যাঁ, তাহলে ওই আকারটাকে আমরা অনুক্রম বলবো। সিকোয়েন্সিয়াল পার্টটাকে আমরা কি বলবো? অনুক্রম বলবো। আর জোড় সংখ্যার অনুক্রম, বিজোড় সংখ্যার অনুক্রম, যে জোড় সংখ্যাগুলোকে তুমি সিকোয়েন্সিয়ালি লিখলে কমা দিয়ে দিয়ে, বিজোড় সংখ্যাগুলোকে সিকোয়েন্সিয়ালি লিখলে কমা দিয়ে দিয়ে, তাহলে এটা জোড় সংখ্যার অনুক্রম বা বিজোড় সংখ্যার অনুক্রম হয়ে গেল। এক্ষেত্রে ডট 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 দিয়ে যদি দিয়ে দিই, তাহলে এটাকে আমরা অসীম অনুক্রম বলি। কি বলি? অসীম অনুক্রম। আর যদি তুমি ফুল স্টপ দিয়ে দাও, আর কোনো পদ পরবর্তীতে আসবে না, তাহলে সেটাকে সসীম অনুক্রম বলা হয়। তো আমি তোমাদের সাথে এই জিনিসগুলো একটু আলোচনা করতে চাই, যে অনুক্রমের প্রকারভেদ। তো অনুক্রমের ফার্স্ট প্রকারভেদে সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, এই প্রকারভেদটা খুব ভালো বুঝতে হবে। আমি অনুক্রমটা ওভারঅল আলোচনাটা তোমাকে করে দিচ্ছি, যাদের একটু অধ্যায়টাতে দুর্বলতা আছে, বেসিক ভালো মতো পারো না,
তোমরা আমার ক্লাসটা বারবার প্লে করে করে দেখবা, বারবার রিভাইজ করবা, তোমার কাছে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনুক্রমের প্রকারভেদে ফার্স্টলি হচ্ছে সসীম, ওকে, এরপর হচ্ছে অসীম, এরপর হচ্ছে অসীম, ওকে। সসীম অনুক্রম এবং হচ্ছে কি বলতো অসীম অনুক্রম। তো সসীম অনুক্রম কি? যেখানে অনুক্রমের পদসংখ্যার ফিনিশিং পয়েন্ট থাকবে, শেষ পদটা জানা থাকবে, তাহলে ওইটাকে আমরা বলবো সসীম অনুক্রম। আর যদি সেটা জানা না থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অসীম অনুক্রম। ঠিক আছে? আচ্ছা, তো এই সসীম অনুক্রমকে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে সমান্তর, আমার সাথে সাথে খাতায় লিখে ফেলো, আর একটা হচ্ছে গুণোত্তর। একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। সেম ভাবে অসীম অনুক্রমকেও দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর, ওকে। একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। তাহলে সমান্তর গুণোত্তর দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। এখন এখানে আমি আলোচনাটা একদম স্পেসিফিক তোমাদেরকে বলি যে ফার্স্টলি তোমরা তো বুঝে গেছো যে সসীম কি অসীম কি। সসীম হচ্ছে অনুক্রমের যে পদগুলো সেটা ফিক্সড আকারে থাকবে, লাস্ট পদটা জানা থাকবে, তাহলে সেটা হবে সসীম অনুক্রম। আর অসীম কি? যে লাস্ট পদটা জানা থাকবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটাকে আমরা বলবো অসীম অনুক্রম। আচ্ছা, এখন এরপরে কথা আসলো সমান্তর আর গুণোত্তর। সমান্তর অনুক্রম কি, গুণোত্তর অনুক্রম কি? একটু আমাকে কমেন্টে জানাতে দেখি কে কে বলতে পারো সমান্তরের শর্ত কি আর গুণোত্তরের শর্ত কি। হ্যাঁ, নুহাস হাসান, ওয়ালাইকুম আসসালাম, ওকে। হ্যাঁ, বাকিরা একটু জানাই তো সমান্তরের শর্ত কি, একটু স্পেসিফিক ভাবে কমেন্টে লেখো তো, আমি তোমাদের থেকে একটু জানতে চাই কার কার মনে আছে। হ্যাঁ, সবাই তো কম বেশি প্র্যাকটিস করেছো, অনেকে করেছো, অনেকে ভুলে গেছো, অনেক রকমের অভিজ্ঞতা আসলে সবারই। তো একটু জানাতো আমাকে। সমান্তর আর গুণোত্তর, ওকে। সমান্তরের শর্ত কি, গুণোত্তরের শর্ত কি দেখি বলো তো। সমান্তরের শর্ত কি? সমান্তরের শর্ত মুখস্থ আছে, এই যে অনেকে অ্যান্সার দিচ্ছ, গুড। আচ্ছা, ওকে। আর লাইভ ক্লাসে একটু বন্ধুদেরকে মেনশন দিতে পারো একটা একটা করে। আচ্ছা, ভুলে গেছি, ওকে। সমান্তরে প্রতিটি পদ সমান থাকবে। আরে বাংলা বানান দিয়ে কি হইলে হবে? হবে না। হ্যাঁ, একটু বইয়ের নলেজ থাকা লাগবে, ঠিক আছে? বইয়ের নলেজ ছাড়া তো আসলে সব কিছুই প্রবলেম, তাই না? বইয়ের নলেজ থাকা লাগবে, ওকে। সমান্তরের শর্ত কি বলি, কার কার মনে আছে? সমান্তরের শর্ত, গুণোত্তরের শর্ত। আচ্ছা, ভুলে গেছি, ওকে। আমি এবার তাহলে একটু গুছিয়ে পড়াই দিই, টেনশনের কিছু নাই। দেখো, সমান্তর অনুক্রম যদি বলা হয়, সমান্তরের ক্ষেত্রে সাধারণ অন্তর সমান। সমান্তরের ক্ষেত্রে সাধারণ অন্তর সমান, আর গুণোত্তরের ক্ষেত্রে সাধারণ অনুপাত সমান, ওকে। সমান্তরের ক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে, লিখে নাও আমার সাথে সাথে, সাধারণ অন্তর সমান, ওকে। সাধারণ অন্তর সমান। আর গুণোত্তরের ক্ষেত্রে শর্ত কি? ওকে, দ্রুত লিখে নাও, সাধারণ অনুপাত সমান। এক ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তর সমান, আর ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত সমান। তো অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে কি বলতো? বিয়োগফল। তো অন্তর ইংলিশে ডিফারেন্স, ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ডি দ্বারা প্রকাশ করি। সেই ডি নির্ণয় করা হয় এভাবে, যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এভাবে। অন্তর ইংলিশে বলে ডিফারেন্স, সেখান থেকে আসলো ডি, ডি দ্বারা প্রকাশ করা হয়। সেই ডি এর পরিচয় হচ্ছে কি, বের করবো কিভাবে? যদি তোমাকে একটা অনুক্রম দেওয়া থাকে, সেখান থেকে সাধারণ অন্তরটা বের করা হয় এভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। খুব বেসিক ইনফরমেশন গুলো বলা হচ্ছে। আর সাধারণ অনুপাত, অনুপাত ইংলিশ হচ্ছে কি? রেশিও। অনুপাতের ইংলিশ কি? রেশিও। তো সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। অনুপাত বলতে ভাগ বুঝায়, রেশিও ভাগ বুঝায়। তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাতের শর্ত। সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আমার সাথে সাথে পড়ো,
বসে বসে পড়ো। আর সাধারণ অন্তর সমান, সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এখন এরপর যে কথাটা, যে সাধারণ পদ সেটা কিভাবে বের করে, সেটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে এই সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় যে সূত্র, ওকে আমার সাথে সাথে লিখে নাও, সাধারণ পদ, সাধারণ পদ, ওকে, এ এন, সাধারণ পদের যে সূত্রটা, এ এন ইকুয়াল টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সাধারণ পদ, সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় সূত্র এ এন ইকুয়াল টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আর গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, সাধারণ পদ নির্ণয় সূত্র এ এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, এখানে n হচ্ছে এ এন, এই যে এ হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে কি এখানে প্রথম পদ। এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে একটা অনুক্রমের যে প্রথম পদটা জানা থাকবে। যেমন ধরো আমরা এখানে এক্সাম্পল দিছিলাম, এই যে প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখানে a ইকুয়াল টু হচ্ছে 2 এটাতে, বা এখানে প্রথম পদ হচ্ছে 1, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, প্রথম পদ। তো একটু এখানে স্লাইডটা লিখে ফেলো খাতার মধ্যে, অনেকগুলো জিনিস আমরা বললাম। ওকে, আর সাধারণ পদকে এনতম পদ আকারেও প্রকাশ করা হয়। সাধারণ পদ বা হচ্ছে কি বলতো এন, সাধারণ পদ আর এনতম পদ, হ্যাঁ, মিনিং সেম। বুঝছি? বলতো একটু বুঝছো এই পর্যন্ত? কমেন্ট করো তো, কমেন্টে ইয়েস অর নো কমেন্ট করো তো জনগণ। এই পর্যন্ত কমেন্ট করো তো, ইয়েস, ওকে। সমান্তর হয়, এই যে, হ্যাঁ, শেফালি সাহা আইডি থেকে বলছি, গুড, ওকে। অলোক সরকার, গুড, ঠিক আছে। ওকে, হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? এই স্লাইডটুকু বুঝতে পারছি? একটু বলো তো ইয়েস অর নো, একটু জানাই কমেন্টে। আমি একটু পরে প্র্যাকটিস প্রশ্নে চিন্তে চলে যাবো ইনশাল্লাহ। এই স্লাইডটুকু, ওকে। আচ্ছা, অসীমতকের সমষ্টি কি সেটা নিয়ে আমাদের আজকের ক্লাসেই পড়া আছে। এই যে আমাদের লাস্ট যে টাইপটা অসীমতকের সমষ্টি, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা আমি ব্যাখ্যা দিব আজকের দিনে। ওকে, খুব ভালো জিনিস, ব্যাখ্যা দিব আজকের ক্লাসে শেষের অংশে। ওকে, নুহাস হাসান আইডি থেকে বলছি, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু বলি তো, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছি? ওকে, ওকে, আমাকে এই যে একজন জিজ্ঞেস করতেছে এখানে হচ্ছে, এই যে আমাকে ইনবক্সে আজকেও কয়েকজন এখানে একটা জানাইছিল একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার কাছে অফলাইনে পড়ার জন্য, ফার্ম গেটে বা অনলাইনে পড়ার জন্য কি করতে হবে। আমি তোমাদেরকে আবার একটু বলি, এটা গতদিনও জানাইছিলাম। আমাদের অফলাইনে হচ্ছে তুমি ফার্ম গেটে আমার ব্যাচ আছে, ওকে, আর অনলাইনে আমার হচ্ছে জুমে ব্যাচ পড়ে। আর এই দুইটা ব্যাচ সম্পর্কে যে কোনো একটা ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও, আমাদের হেল্পলাইন নাম্বার, ওকে, যারা যে স্টুডেন্টসরা আমার ক্লাস করতে চাও, পড়াগুলো ভালোভাবে আরো শিখতে চাও, ম্যাথকে উপলব্ধি করতে চাও, আমার কথা হচ্ছে শুধু সে শিখলে হবে না, ম্যাথ জিনিসটা রিয়েলাইজ করতে হবে, প্র্যাকটিস ভালো করতে চাও, অনলাইন অফলাইন দুইটাই আছে। আমাদের হেল্পলাইনে কল দিলে তোমাকে ব্যাচ সংক্রান্ত ইনফরমেশন জানাই দিবা। আর স্কুল ম্যাথমেটিক্স বইটা কিন্তু সংগ্রহ করে ফেলতে হবে। এই বইটা খুব ভালো একটা বই, খুব প্রয়োজনীয় একটা বই। এই বইটা সবার টেবিলে থাকতে হবে। এই অলিম্পিয়াডে তো সেখান থেকে প্রশ্ন হবে, তো এই বইটা লাইব্রেরিগুলোতে পেয়ে যাবা। এই বই যদি কোনো কারণে লাইব্রেরিতে না পাও, সমস্যা হয়, তাহলে এই নাম্বারে কল দিলে সেখান থেকেও তোমাকে, হ্যাঁ, বই ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটার যে পেমেন্টটা সেটা পাঠিয়ে দিলে অটোমেটিক ওইটা কুরিয়ার করে পাঠিয়ে দিবে বইটা। তো সুযোগ আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই আইডিয়াটা বুঝলাম। অনুক্রমের ক্ষেত্রে সসীম, অসীম। সসীম অনুক্রম দুই রকম, সমান্তর, গুণোত্তর। অসীম অনুক্রম দুই রকম, সমান্তর, গুণোত্তর। সমান্তর অনুক্রমের শর্ত হচ্ছে সাধারণ অন্তর সমান, আর গুণোত্তর অনুক্রমের শর্ত হচ্ছে সাধারণ অনুপাত সমান। সাধারণ অন্তর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। সে ডি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর
সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে বের করা হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ঠিক আছে, আমরা এগুলো একটু পরে প্র্যাকটিসে যাব। আর সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এটা, an = a + n-1 × d। এটা হচ্ছে সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের সূত্র। বুঝছি সবাই? ওকে, এবার আমরা প্র্যাকটিস পার্টে যাই। দেখো, নিচের অনুক্রমগুলির সাধারণ পদ নির্ণয় করো। এইটা যদি এমসিকিউতে আসে, ওকে, এমসিকিউতে প্রশ্নে আসলে অপশন টেস্ট করে অ্যান্সার বাই করে ফেলবা। কি করে অ্যান্সার বাই করবা? অপশন টেস্ট। এমসিকিউতে আসলে অপশন টেস্ট। আর যদি সেটা তোমাকে এসকিউ শর্ট কোশ্চেনে দেয়, তাহলে তোমাকে একটু ডিটেলসে করতে হবে। তো আমাকে একটু অ্যান্সার দাও তো দেখি, একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার কি হবে একটু দাও তো দেখি, জানো কিনা একের অ্যান্সার কি হবে? ওকে, একের ক্ষেত্রে দেখো এখানে কিভাবে সলভ করবো দেখো, আমি বলে দিই। এগুলো অনেকেই বুঝে না, আমি জাস্ট বেসিকটা বলে দিই করার জন্য। এখানে প্রথম পদ, হ্যাঁ আমি এভাবে লেখার দরকার নাই, শর্টলি করে দিই। a1 প্রথম পদ 3, a2 = হচ্ছে 6, a3 = হচ্ছে 9। তো 3 কে 3 × 1, ওকে, বা 1 × 3 লেখা যায়। 2 যে 1 এর সাথে 3 আর 2 এর সাথে 6 কে 2 × 3 আর 9 কে 3 × 3, তার মানে an = n × 3, অর্থাৎ 3n। এ হলো এটা সাধারণ পদ। কত সহজ, ওকে, কত সহজ। তো সেম ভাবে এখানে আমি ধরো 2 নম্বর প্রশ্নটাতে দেখাই। a1 = হচ্ছে 5, a2 = হচ্ছে -25, a3 = 125, a4 = হচ্ছে -625। ওকে, তো এটা কিভাবে আসে দেখো। 5⁻1 = হচ্ছে 5। আমি আগে সংখ্যাগুলোর কথা বলি। 5² = 25, 5³ = 125, 3 3, 5⁴ = হচ্ছে 625। আর চিহ্নটা দেখো, বেজোড়ে মাইনাস, জোড়ে প্লাস, অর্থাৎ (1n+1) এই জিনিসটাকে এভাবে আসে। ওকে, (1) প্রথমে আসবে এখানে 1 + 1। তো -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা প্লাস আসে, আর -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে সেটা মাইনাস আসে। (1 × 3 + 1, (1 × 4 + 1). ঠিক আছে, তাহলে এখন হিসাব মিলাও ডিয়ার স্টুডেন্টস। দেখো সবাই, a4 দ্যাট ইজ (1 × 4 + 1 আর 5⁴। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো an = (1 × n+1 × 5⁴n। ওকে, দ্যাটস ইট। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের সাধারণ পদের ব্যাপার। আর অপশন এমসিকিউর ক্ষেত্রে n এর মান 1 বা 2 বসায় অপশন টেস্ট করবা, করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, এই আইডিয়া কি বুঝছি সবাই? দেখো তো, ওকে, হ্যাঁ, ইয়েস অর নো, এই কনসেপ্টটা কি বুঝছো? এই অনুক্রম ধারার আমাদের এই সাধারণ পদ নির্ণয়টা তোমাদের অনেকেই বুঝো না, তারপরে যারা এটাতে এখনো কম বুঝতেছে, এগুলো কিন্তু বইয়ের প্রশ্ন, বইয়ের মেইন বই পেজ নম্বর 33 থেকে জোড়ায় কাজের প্রশ্ন দেওয়া। কারণ আমরা অলরেডি বলেছি অলিম্পিয়াডে মেইন বই থেকে প্রশ্ন হবে, আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই থেকে প্রশ্ন হবে। সো আমরা মেইন বই প্রশ্ন করাচ্ছি, স্কুল ম্যাথমেটিক্স বই প্রশ্ন করাচ্ছি। কোনো কঠিন প্রশ্ন দেওয়া হবে না, তুমি নিশ্চিন্তে থাকো এবং তুমি একটু ভালো প্রিপারেশন নিলে তুমি এখানে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তোমার বেসিক যদি ভালো হয় পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, আর বেসিক যদি ভালো না হয় পরীক্ষা ভালো হবে না। ঠিক আছে, হ্যাঁ। তো এখন যেখানেই পড়তেছো চেষ্টা করবা বেসিক ক্লিয়ার করার জন্য, কনসেপ্টগুলো বোঝার জন্য। জাস্ট গতানুগতিক অঙ্ক করে যাব এই আইডিয়া থেকে আসলে বের হইতে হবে, না হলে 9-10-এও প্রবলেমে পড়বে এখনকার কারিকুলামে, বড় ক্লাসে গেলে আরো প্রবলেমে পড়বে। বুঝছো? ওকে, তো আমরা এটা মোটামুটি শেষ করলাম। আচ্ছা, ওকে, এখন এগুলো আমি এখন আমাদের অলিম্পিয়াডের ক্লাসে কিন্তু আমি ডিটেলডে পড়াইতে পারতেছি না। কেন? কারণ একটা চ্যাপ্টার একটা ক্লাসে আমি শেষ করতেছি, যেখানে এই একটা চ্যাপ্টারই প্রায় 10টা থেকে 12টা ক্লাস নেওয়া হয়েছে অফলাইন ব্যাচে। আমাদের যারা অফলাইনে পড়ছে ফার্মগেটে বা অনলাইনে পড়তেছে, 10 থেকে 12টা ক্লাস একটা চ্যাপ্টারে পড়ানো হয়েছে। সো এখন আমি জাস্ট রিভিউ ক্লাস, এগুলো গাইডলাইন ক্লাস মানে হচ্ছে এই টাইপের জিনিস আসতে পারে, এই জিনিসগুলো শেখানোর জন্য মূলত। তারপরে আমি বেসিক বলতেছি, আইডিয়াগুলো গোছাই দিচ্ছি। কিন্তু তোমার যদি পড়া ধরতে কষ্ট হয়, তার মানে তোমার আগের পড়াটা ভালো হয়নি, মানে আগে তোমার পড়াতে প্রবলেম আছে। এটা একদম সহজ হিসাব। তোমার যদি এখানে পড়া ধরতে অসুবিধা না হয় তাহলে মোটামুটি হ্যাঁ তুমি পড়াতে ভালো আছো। আর যদি তুমি পড়া এখন ধরতে না পারো, তার মানে তুমি আগে আসলে ভালোভাবে পড়ো নাই, এটা আসলে বুঝতে হবে। তো তোমার আরো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু চিন্তার বিষয়। ঠিক আছে,
ওকে, তো এখন এখানে দেখো এই এই যে সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয়ের জন্য খুব সিম্পল আইডিয়া, খুব সহজ বের করা যায়। যেমন ধরো আমি 3 নম্বরটা যদি করি, হ্যাঁ, a1 ইকুয়াল টু n এর মান 1 বসবে, তাই না, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 1/2 ইন্টু 1 প্লাস 1, তাহলে -1 এর পাওয়ার 2 হলে প্লাস হয়, আর এখানে 2 প্লাস 1 3। ওকে, তারপর a2 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, ওকে, আর এখানে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে -1 এর পাওয়ার যদি বেজোড় হয় মাইনাস আসবে, আর 2/4 একে 5। আচ্ছা, তারপর a3 ইকুয়াল টু n এর মান 3 বসবে, -1 টু দি পাওয়ার 3 প্লাস 1। এগুলো কিন্তু সব বইয়ের প্রশ্ন। এই বইয়ের প্রশ্ন যদি তুমি এখন আমাকে যদি বলো যে আমি পারি না, তার মানে তোমার আসলে পড়াশোনা খুব কম হয়েছে। বইয়ের প্রশ্ন এগুলো মেইন বইয়ের প্রশ্ন, পেজ নম্বর 33 মেইন বইয়ের। আমি বাইরে কোনো প্রশ্ন করাচ্ছি না যে তোমার কাছে কঠিন মনে হবে। তো যার যার কাছে কঠিন লাগতেছে সে একটু সংশোধন হই, পড়াশোনার দিকে একটু মনোযোগ দিই। ব্যাচে যখন পড়তেছো, এবার যেখানেই পড়ো আমাদের কাছে বা বাইরে এখানে যেখানে পড়ো, তোমার একটু স্যারদের সাথে যোগাযোগ বেশি করে করো, প্রবলেমগুলো সলভ করে ফেলো। আর যদি মনে করো যে আমাদের ব্যাচে ম্যাথের আসতে পড়বা অনলাইন বা অফলাইনে, আমার সাথে যোগাযোগ করো, তো তোমার ম্যাথের দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব, সব অবশ্যই। আচ্ছা, তো এই 3 তে আসি, n এর মান হচ্ছে 3, তাহলে 3/2 ইন্টু 3 প্লাস 1, তাহলে মাইনাসের যে পাওয়ার প্লাস হইলো এখানে, ওকে, তাহলে উপরে 3 আর নিচে 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ করলে 7। তাহলে এখানে দেখো 3টা পদ বের হয়ে গেছে। সুতরাং নির্ণেয় অনুক্রমটি (1/3 - 2/5 3/7 ... চলতেছে শেষ, খেলা শেষ। ওকে, অ্যান্সার। এভাবে বাকি কোয়েশ্চেন্স গুলা বাড়ি কাজ থাকবে, এগুলো আগেই করে ফেলার কথা বা ভালোভাবে পারার কথা। ওকে, ডান। হ্যাঁ, আমরা নেক্সটে গেলাম। এইবার একটু আমাকে বলো তো দেখি 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি। 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে এই কোয়েশ্চেন্স গুলো স্কুল ম্যাথমেটিক্স বইয়ের সৌজন্যে, স্কুল ম্যাথমেটিক্স বই থেকে নেওয়া হয়েছে। দেখি বলো তো 1 এর অ্যান্সার কি, কে কে বলতে পারো। আমাদের এমসিকিউ চলে আসছে। ওকে, আমি বেসিক কিছুক্ষণ পড়াইলাম। আমার একটা ক্লাস 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, সো আমাকে একটু ফাস্ট আগাইতে হবে। আমি খুব দুঃখিত, আমি কখনোই আমাদের ব্যাচে এত ফাস্ট পড়াই না। আমাদের ব্যাচে এই একটা চ্যাপ্টার 12টা ক্লাস নেওয়া হয়েছে, 12 ঘন্টা, আর এখন 1 ঘন্টা শেষ করতেছি, সো আমাকে একটু ফাস্ট যাইতে হবে। তোমরা এটাতে আসলে দুঃখ কষ্ট পাইও না। আমাকে একটা অ্যান্সার বলো, 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি। ওকে, 1 এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই অপশন টেস্ট করতে হবে। n এর মান হচ্ছে আমাদের কি করতে হবে বলতো, আমাদের n এর মান 0 থেকে শুরু করতে হবে নাকি 1 থেকে শুরু করতে হবে বলো। n এর মান এসব ক্ষেত্রে অনুক্রমের ক্ষেত্রে বলতো n এর মান 1 থেকে শুরু করতে হয়, তো ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে এখানে n এর মান যদি 1 বসাও 2, এই কন্ডিশনটা মিলে, তাই না। n এর মান 0 থেকে কিন্তু না। ওকে, তাহলে 1 বসালে 2 থেকে 1 গেলে 1, 2 বসালে 4 থেকে 1 গেলে 3, 3 বসালে 6 থেকে 1 গেলে 5। ওকে, ডান। ওকে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন, দেখি কে কে পারো। ওকে, 2 নম্বর, এত ধারার, ওকে, আচ্ছা, এত ধারার না, এত অনুক্রমের, এটা তো ধারা হয় নাই, এত অনুক্রমের 29তম পদটি কত। এত অনুক্রমের 29তম পদটি কত, দেখি বলতো। খুব সহজ প্রশ্ন, খুব সহজ। দেখি কে অ্যান্সার দিতে পারো। 2 নম্বর, কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অ্যান্সার দিবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অ্যান্সার দিবা। কোয়েশ্চেন নাম্বার ছাড়া অ্যান্সার দিবা না, কোয়েশ্চেন নাম্বার সহ অ্যান্সার দিবা। কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অ্যান্সার দাও, বুঝছি। কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অ্যান্সার দাও। কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অ্যান্সার দাও। 2 এর অ্যান্সার কি। তোমরা ঈদে বাড়িতে যাবা কবে, এই কদিন ঢাকায় আসছো আর বলো। আমি ধরো যে মোটামুটি শুক্রবার দিন ইনশাল্লাহ হয়তো আমি রওনা দিব জুমার নামাজ পড়ে। তোমরা ঢাকার বাইরে বাড়িতে ঈদ করতে যাবা কে কে, নাকি ঢাকায় থাকবা নাকি কোথায় থাকবা বলো তো।
2 আর সি দিচ্ছি অ্যান্সার। ওকে সবাই, আমি একটু ট্রাই করি। তো এখানে বলো 29তম পদ, সূত্র হচ্ছে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কেন 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 এই সূত্রটাই কেন হইলো? আমার তো আরেকটা সূত্র আছে এ এন এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কখন কোনটা ব্যবহার করব? এটা হচ্ছে সমান্তর অনুক্রমে আর এটা হচ্ছে গুণোত্তর অনুক্রমে। তো এখানে এ এর মান 1, ওকে, একের থেকে সাথে 3 যোগ করলে মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 3 হয়। এটা 7 মাইনাস 4 3 হয়, 10 মাইনাস 7 3 হয়। তার মানে সাধারণ অন্তর এখানে সমান, আর সাধারণ অন্তর হচ্ছে 3। তার মানে এখানে সমান্তর অনুক্রমের সূত্র দিয়ে করতে হবে। তো এ 29 ইকুয়াল টু এর মান হচ্ছে 1 প্লাস 29তম পদ, এন এর মান হচ্ছে 29, 29 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 3। তার মানে 1 প্লাস 28 ইন্টু 3, 3 8 24 4 হাতের 2, 3 2 6, 6 2 8। তার মানে হচ্ছে 85। গুড। আচ্ছা শাফিন বলতেছে আমার সাথে নিয়ে যেতে। ওকে ঠিক আছে শাফিন, আমার সাথে যোগাযোগ করে চলে আসিও। হ্যাঁ, তোমরা আব্বু আম্মুকে জানাইয়া ওকে নিয়ে যাবো। ওকে আচ্ছা ঠিক আছে। ঢাকায় আসলে ঈদ করে মজা নাই, এটাও সত্য। তো চলো 3 নম্বর প্রশ্ন। একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর মানে ডি এর মান 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? ওকে, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, তাহলে আজকের ক্লাসের যে নোটটা সেটা তুমি পেয়ে যাবা। শেয়ার দিয়ে স্ক্রিনশটটা ম্যাথেটার্সের পেজে জমা দিবা, মেসেজ করে দিবা, তাইলে তোমাকে আমরা ইনবক্সে এই যে ক্লাসের লিঙ্কটা, এই যে পিডিএফ ফাইলটা, ক্লাস নোটটা তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে টাস্ক, এটা তোমাকে করতে হবে, এটা এখনই করে ফেলো, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, তো 6তম পদ 52, এখান থেকে শর্ত একটা বের করব যে a6 ইকুয়াল টু 52। a6 এর সূত্র কি? a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 52, এরকম না? তাহলে a প্লাস 5 আর ডি এর মান হচ্ছে কত বলতো? সাধারণত 10 ইকুয়াল টু 52। তাহলে a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু কি বলতো? 2। তাহলে a প্লাস 5d ইকুয়াল টু 52, a ইকুয়াল টু 2। তাহলে প্রথম পদ 2 পেয়ে গেলাম আর ডি এর মান 10 পেয়ে গেলাম। এটা আমাকে অ্যান্সার দাও তো দেখি, এটার অ্যান্সার কি? আমাদের 15তম পদটি কত? দেখি অ্যান্সার দাও তো। অ্যান্সার দাও দেখি। 3-এর ক্ষেত্রে 3-এর বি দিচ্ছে অলরেডি। ওকে, আমি তাহলে লাস্টলি করে দিই। তাহলে a15 দেখি, a হচ্ছে আমাদের 2 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত? আমাদের 10। তার মানে 2 প্লাস, ওকে, 15 থেকে গেলে 14, 14 সাথে 10 যোগ করলে 140, তার মানে 142। অপশন নাম্বার বি। গুড, যারা বি দিতে পারছো তাদের উত্তর ঠিক আছে, তারা সঠিক দিয়েছে। 142 হচ্ছে অ্যান্সার। দেখো, আর স্ক্রিনশট একটা নিয়ে রাখো তোমার কাছে, তাহলে স্লাইডটা সেভ থাকবে। দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে আমাদের ব্যাচে ভর্তির যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবা। নাম্বারটা এখানে দেওয়া ছিল, এটা তো খেয়াল করি নাই। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখো। পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা করলে দেখবা যে মজা লাগবে। পড়ার দিকে গুরুত্ব দিও, আস্তে আস্তে মজা লাগবে। হ্যাঁ, 3B ঠিক আছে। তো পড়াশোনা করতে অটো দেখবে ভালো লাগতেছে, যদি পড়াশোনার প্রতি আন্তরিকতা আসে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের আরেকটা ভালো প্রশ্ন বই থেকে দেওয়া। এরকম একটা প্রশ্ন রিটেনও থাকতে পারে। এত একটি সমান্তর অনুক্রম হলে এক্স এর মান নির্ণয় করো। এত একটি কি সমান্তর অনুক্রম হলে, তো সমান্তর অনুক্রমের শর্ত কি? সাধারণ অন্তর সমান। তো সমান্তর অনুক্রমের আমরা জানি এভাবে সলভ করব। সমান্তর অনুক্রমে আমরা জানি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর
সমান থাকে। ওকে, অর্থাৎ ওকে, যদি রিটেনে আসে এভাবে করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এরকম কাহিনী। তো এখানে আসো, এটা হচ্ছে প্রথম পদ, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ, ঠিক না? তো এই তিনটা পদ তোমাকে দিয়ে দিয়েছে, একটি সমান্তর অনুক্রম হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। তাহলে এখানে বা দ্বিতীয় পদ 5x মাইনাস 12 মাইনাস প্রথম পদ 7x প্লাস 2 ইকুয়াল টু তৃতীয় পদ 2x মাইনাস 1 মাইনাস প্রথম পদ 5x প্লাস 12। এরপরে আসি আমরা অঙ্কটা করার জন্য। 5x থেকে 7x গেলে আমাদের এখানে কি চাইছে? x এর ভ্যালু চাইছে। সো 5x থেকে 7x গেলে মাইনাস 2x, আর 12 থেকে 2 গেলে প্লাস 10, আর 2x থেকে 5x গেলে মাইনাস 3x, আর মাইনাস 1 মাইনাস 11 12 মাইনাস 13। এবার আসি এই যে x এর মানগুলা বের করার জন্য x এর গুলো একপাশে আনো, আর মাইনাস 13 মাইনাস 10, x ইকুয়াল টু মাইনাস 23, ঠিক আছে? অ্যান্সার ওকে, এই যে মাইনাস 23 অলরেডি অ্যান্সার দিয়েছো, গুড। x ইকুয়াল টু মাইনাস 23 অ্যান্সার, গুড। x ইকুয়াল টু মাইনাস 23, কোনো সমস্যা আছে জানাও আমাকে, কোনো সমস্যা আছে? বুঝছি নিয়মটা, দেখো বুঝছো কিনা বলো, কনসেপ্টটা বুঝছো? সবাই বুঝছো? দেখো কোনো প্রবলেম আছে? দেখো মাইনাস 23, ওকে। আচ্ছা, তো চলো আমরা এরপরে আসি। দেখো, নিচে সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। ওকে, এটা মানে মাইনাস আছে। তো এইগুলা SW, এই কোশ্চেনটা আমি দেখাই, যা সপ্তম পদ 1 এবং 16তম পদ 17, এই শর্তে সাধারণ পদ বের করতে বলছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3। তো সপ্তম পদ a7 ইকুয়াল টু হচ্ছে 1, এখান থেকে যেটা পাবো আমরা, a7 মানে হচ্ছে a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d, যেটা সমান্তর বলছে, ইকুয়াল টু হচ্ছে 1, বা a প্লাস 6d ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, আর 16তম পদ ইকুয়াল টু হচ্ছে 17, তাহলে a16 ইকুয়াল টু 17, বা a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে 17, বা a প্লাস 15d ইকুয়াল টু 17, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে d বাই করব, আমার সাধারণ পদ লাগবে, সাধারণ পদ, ওকে, বা nতম পদ, একই কথা হবে আমাদের। সেক্ষেত্রে হচ্ছে an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে আমাদের এই a এর মান আর d এর মান পাইলে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে? তো এখানে আসে, এটা কি ইকুয়েশন নাম্বার 1, আর এটা কি ইকুয়েশন নাম্বার 2। এখানে দুইটা সলভ করে ফেলতে পারবো, এগুলো নিয়ে আমি সময় নষ্ট না করি, বাড়ি কাজ দিয়ে দিলাম। ওকে, এই দুটো সমীকরণ সমাধান করে বাকি কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সলভ করে ফেলতে পারবা। ওকে, হ্যাঁ, আমি পরের স্লাইডে যাই। এই কোশ্চেনস গুলো আরো ভালো, যে নিচের সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলি নির্ণয় করো, 1টা 2টা 3টে। এগুলা অনেক শিক্ষার্থী পারে না, অনেক শিক্ষার্থী এগুলাতে খুব কঠিন লাগে। আমি এখানকার কঠিন কোশ্চেনটাই করাই দিই, 2 নম্বরটা, যে প্রথম পদ আর হচ্ছে দ্বিতীয় চতুর্থ পদ পঞ্চম পদ বের করতে বলছে, তাই না? এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, আর হচ্ছে পঞ্চম পদ। বইটা কিন্তু খুব দুর্দান্ত করছে, বুঝছো? স্কুল
ম্যাথমেটিক্স বইও আমরা সেভাবে দুর্দান্ত করছি, আর মেইন বইটাও দুর্দান্ত করছি। এগুলো কিন্তু মেইন বইয়ের অঙ্ক তোমাদের বইয়ের, এবং এই জিনিসগুলো কিন্তু অনেকে মুখস্থ টাইপ পড়াশোনা করে, এরা কিন্তু আটকে যাবে। এগুলার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যখন ষান্মাসিক পরীক্ষা দিবে তখন আর কি বুঝবা যে আসলে কত ধানে কত চাল। হ্যাঁ, ষান্মাসিক পরীক্ষার জন্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলা ওকে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটু কথায় আসি, আলোচনায় আসি, এটা সলভ করার প্রসেসে আসি। যে এখানে হিসাবে আসো দ্বিতীয় পদ a2 ইকুয়াল টু হচ্ছে 3, হ্যাঁ ঠিক কিনা বলতো? আচ্ছা, ডি এর মান কিন্তু এখানে বের করতে পারবা। ওকে, ডি ইকুয়াল টু হচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান হচ্ছে -1। ডি এর মান এখানে সহজে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে a2 ইকুয়াল টু 3, তাহলে বা a2 মানে হচ্ছে a প্লাস 2 minus 1 into d equal to 3, d এর মান তো -1, বা a প্লাস এখানে হচ্ছে 2 থেকে 1 গেলে 1, আর হচ্ছে d এর মান -1 equal to 3, বা a -1 equal to 3, বা a equal to 4। ঠিক আছে? হ্যাঁ, a equal to 4। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা a এর মান পাইলাম আর d এর মানও পাইলাম, তারপর বাকি কাজটা, তো a এর মান পাইছি মানে প্রথম পদও পেয়ে গেছি। এবার চতুর্থ পদ, সুতরাং a4 ইকুয়াল টু a প্লাস 4 minus 1 ইন্টু d। তাহলে a এর মান হচ্ছে 4 প্লাস 4 minus 1 মানে হচ্ছে 3, আর d এর মান -1, তার মানে 4 minus 3 সমান হয়ে গেল 1। a4 ইকুয়াল টু হচ্ছে 1, বুঝছি? এভাবে বের করো। তারপর a5 লাস্ট অংশ, a5 equal to a plus 5 minus 1 into d। তাহলে a এর মান হচ্ছে আমাদের 4 plus 5 minus 1 হচ্ছে 4 into d এর মান হচ্ছে -1, তাহলে হয়ে গেল 0। আচ্ছা, এক সেকেন্ড, এখানে তো আমি এখানে একটু ভুল করছি, d এর মান নিয়ে ভুল করছি। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 2 minus 3, না ঠিকই তো আছে, -1ই তো। হ্যাঁ, তাহলে a5 equal to 0। আর তাহলে ডি এর মান, ওকে আচ্ছা, এখানে আমার মনে হয় টাইপে ভুল হয়েছে, এখানে সপ্তম পদ মিলবে না, এটা এখানে -2 হবে আমার কাছে যা বুঝতেছি। হ্যাঁ, নাইলে এখানে ষষ্ঠ পদ তো 17 হয় না, হয় বলো? এটা হবে না, এটা মনে হয় এই যে একটু টাইপিং ভুল গেছে। তো এখানে এই জায়গাটাতে দ্বিতীয় পদ হচ্ছে -2 -3, তাহলে এখানে -5 আসবে। ঠিক আছে, তো প্যারা নাই, আবার করে দিই, এরকম অভ্যাস আছে, ভুল করতেই পারি, এটা কোনো সমস্যা না, শুধু যে ভুল তোমরা করবো এরকম তো না। তো চলো আমরা এখানে a2 ইকুয়াল টু পাই, তাহলে a1 আবার দেখি ইকুয়াল টু a প্লাস, ওকে হ্যাঁ, প্রথম পদ যদি বের করতে চাই a2, আচ্ছা a2 এর সূত্রটাই দিই, ধরো a2 এর সূত্র a প্লাস 2 minus 1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে 3, তাই না? a2 এর সূত্র, তাহলে a প্লাস 2 minus 1 মানে হচ্ছে 1, আর d এর মান হচ্ছে -5 ইকুয়াল টু 3। a -5 ইকুয়াল টু 3, বা a ইকুয়াল টু 5 3 8। এবার মনে হয় ঠিক আছে, তাই না? ওকে, তোমরা কমেন্টে জানাইও, তোমাদের কমেন্ট অনেকক্ষণ ধরে দেখতেছি না। করবা, ম্যাথ করবা, ভুল হবে সঠিক হবে, যা হবার হবে। ওকে, আচ্ছা, স্কুল ম্যাথমেটিক্স বইটা আপনার কাছ থেকে অর্ডার করবো কিভাবে একটু বলিয়েন। এই নাম্বারে একটু কল করিও, এই যেখানে নাম্বার দেওয়া আছে আমাদের হেল্পলাইন নাম্বার, কল দিলে তোমাকে বিস্তারিত বলে দিবে। ঠিক আছে, ক্লাস শেষে কল দিবে। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 8 এর মান, 8, হ্যাঁ এই হচ্ছে 8। আচ্ছা ওকে, এবার আমাদের পরের কথা কি, এই যে আমাদের চতুর্থ পদ এর মান পাইছো আর ডি এর মান পাইছো, তাহলে সুতরাং চতুর্থ পদ a4 ইকুয়াল টু হচ্ছে a প্লাস 4 minus 1 ইন্টু d। তাহলে a এর মান হচ্ছে 8 প্লাস 4 minus 1 হচ্ছে 3, আর d এর মান হচ্ছে -5। তাহলে 8 মাইনাস 3 5 15 -7। ওকে, তাহলে এটা হচ্ছে -17 হবে। প্রশ্ন এটাতে দুইটা মাইনাস কম পড়ছে। আচ্ছা, আর a5 ইকুয়াল টু a প্লাস 5 minus 1 ইন্টু d। এর মান হচ্ছে 8, 5 minus 1 হচ্ছে 4, আর d এর মান হচ্ছে -5। তাহলে 5 4 8 মাইনাস 5 4 20, তাহলে -12। ঠিক আছে, -12 5 -17, ঠিক আছে মিলছে এবার। ওকে, এই হলো অ্যান্সার। -17, হ্যাঁ এই যে -17 হবে, ঠিক বলছো।
ওকে, ঠিক আছে, এখন এই যে কারেকশন করলাম -17 হবে। ওকে, তাহলে আমরা এটা কমপ্লিট, আর এই কোয়েশ্চেনটা আমাদের SW থাকবে। ওকে, আমাদের খ নম্বর প্রশ্নটা বাড়ি কাজ থাকবে, বুঝছি? ডান। আরো সুন্দর সুন্দর প্রশ্ন সামনে কিন্তু আসতেছে, দেখো এটা গেল। এবার ধারা সংক্রান্ত বিস্তারিত লাইক এজ অনুক্রম। তোমাদের অনুক্রমের ক্ষেত্রে যেরকম শিখছ, ধারার ক্ষেত্রে দুই রকম, সসীম ধারা, অসীম ধারা। সসীম দুই রকম, সমান্তর, গুণোত্তর। অসীম দুই রকম, সমান্তর, গুণোত্তর। ধারা আসে কিভাবে? অনুক্রমের পদগুলোর মধ্যে যদি যোগ বা বিয়োগ আকারে তুমি প্রকাশ করো, অনুক্রমের পদগুলোকে যোগ বা বিয়োগ আকারে তুমি যদি প্রকাশ করো, তাহলে সেই প্রকাশকটা হয়ে যায় ধারা। তাহলে সেই প্রকাশক কি হয়ে যায়? ধারা। ঠিক আছে, তো এই হইলো ধারা আসার সিস্টেম। আর এখানে ধারার মধ্যেও তোমার সেম সিস্টেম, যে n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, সমান্তরের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলতো? সমান্তরের ক্ষেত্রে। আর গুণোত্তরের ক্ষেত্রে কি? a n ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1। তবে এখানে এক্সট্রা একটা জিনিস তুমি পাবা, সেটা হচ্ছে সমষ্টি, সামেশন, সমষ্টি। যে আমাদের প্রথমে জিজ্ঞেস করছিল একজন, যে সমষ্টিটা কিভাবে করব, আমি বুঝাই দিচ্ছি। দেখো, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সমষ্টি নিয়ে স্লাইড রাখছি মনে হয়। আচ্ছা, সমষ্টি নিয়ে স্লাইড একটু পরে আছে, এই যে একটু পরে স্লাইড আছে, এই যে সমষ্টি সংক্রান্ত, এখানে তোমাদের সমষ্টি রিলেটেড দেখাবো। তাহলে এই হলো ধারার বেসিক কথাবার্তা। ধারা কিভাবে হয়? অনুক্রমের যে পদগুলো, ধরো যে 2, 3, 4, 5, 6 ডট ডট, এগুলোর মধ্যে যদি তুমি যোগ অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, তাহলে সেই প্রকাশকটা হয়ে যাবে ধারা। তাহলে সেটা হয়ে যাবে কি বলতো? ধারা। ঠিক আছে, তো এই হইলো, এটা একটা ধারা। আর এই ধারায় ডট ডট দিয়ে গেছি, তার মানে এটা হচ্ছে একটা অসীম ধারা। আর যদি আমি লাস্টে শেষ করে দিতাম, তাহলে সেটা হয়তো সসীম ধারা। ওকে, তো সসীম ধারা অসীম ধারার কাহিনী মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো, দেখো এই যে এত ধারাটির n-তম পদ কত? তো এইটার জন্য আমার বলতো, দেখি অ্যান্সার দাও তো, কে বলতে পারো? 4 নম্বর অ্যান্সার। 1-এর সাথে 4 যোগ করলে 5, 5 4 9, 9 4 13, তাই না? একটু বলতো কমেন্টটা তো তাড়াতাড়ি। a এর মান হচ্ছে 1 আর d এর মান হচ্ছে 4, আর a n ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। a এর মান হচ্ছে 1 প্লাস n-1 আর d এর মান হচ্ছে 4, তাহলে 1 প্লাস 4n মাইনাস 4, তার মানে 4n মাইনাস 3। ওকে ওকে, দেখো যারা সি দিচ্ছ কারেক্ট অ্যান্সার। দেখো বুঝো কিনা, ধুমধাম করে ফেলতে হবে। এইগুলা করার জন্য সময় ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি করে করতে হবে। এগুলো দ্রুত করার জিনিস, ওকে, এগুলো স্লো মোশনে করার জিনিস না, এটা বুঝতে হবে। হ্যাঁ, সি নাম্বার 4-এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি। তো এবার এই যে এখানে তাহলে এই যে দুটা কোশ্চেন, এগুলো SW। ঠিক আছে, এই দুটো প্রশ্ন বাড়ির কাজ। ওকে, ডান। ওকে, ক্লিয়ার। দেখো তাহলে এবার আসি ধারার সমষ্টি আর হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি। তো ধারার সমষ্টিতে আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর, তাই না? সমান্তরের ক্ষেত্রে সমষ্টি SN ইকুয়াল টু n/2 অফ 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তরের ক্ষেত্রে সমষ্টি। সমান্তর ধারার সমষ্টি সূত্র SN ইকুয়াল টু n/2। এটা তোমরা অলরেডি সবার মুখস্থ করার কথা, কারণ এটা রিলেটেড অলরেডি ম্যাথ তোমরা করছো অনেক। ওকে, এটা প্রমাণও বইতে আছে, তো প্রমাণটা এখন তো আমরা দেখাবো না, এটা ডিটেল ক্লাসে দেখানো ছিল, আশা করি তোমরা প্রমাণটা দেখছো। তো গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওকে SN ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1 যখন r গ্রেটার দেন 1, আর a অফ 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r যখন r লেস দেন 1।
যখন r লেস দেন 1। ওকে, তো সমান্তর ধারা আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র হচ্ছে এই দুইটা। আশা করি তোমাদের মোটামুটি প্র্যাকটিস করছো, জানা আছে। ওকে, আর স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন আসবে বিভিন্নভাবে ঘুরে পেঁচা। তো স্বাভাবিক সংখ্যার ধারার সমষ্টি সেগুলো একটু আমরা এবার আলোচনা করি। 1 নম্বর, ওকে, সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ধারার যোগফল n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, 2 নম্বর প্রশ্ন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। ওকে, এটা কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, ঠিক আছে? তো n ইন্টু n প্লাস 1 n মাইনাস 1 2n মাইনাস 1 ডিভাইড বাই 6। তারপর 3 নম্বর 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস n কিউব। ঘনের সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এগুলা কিন্তু প্রশ্নে লিখতে বলতে চাইতে পারে। ওকে, রিটেন প্রশ্ন মুখস্থ করতে হবে, মুখস্থ পারতে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমাদের 1 থেকে n পর্যন্ত এই যে কেসগুলো আছে 1 2 3 এগুলো মোটামুটি পড়া হয়েছে আশা করা যায়। ওকে, ডান। ওকে, হ্যাঁ, তো চলো আমরা এবার একটু প্র্যাকটিস মেতে আসি। দেখো এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n, সেটার অ্যান্সার কি দেখিতে কার মনে আছে? 1 2 3 4 কোনটা হবে অ্যান্সার দেখি। 1 2 3 4 কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, এটা প্লাস হবে এখানে। হ্যাঁ, 1 2 3 4 কোনটা হবে? 7 এর ক্ষেত্রে 7 এর বি। হ্যাঁ, গুড। আর 8 এর ক্ষেত্রে সেম কথা, n এর জায়গায় হচ্ছে 50 দেওয়া, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইড বাই 2 25 হয় এখানে, তাই না? 25 গুণ 51, তাহলে কত হয় দেখো তো? 8 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 8 নম্বর। হুম, 7 এর ক্ষেত্রে অ্যান্সার বি হলো। 8 এর ক্ষেত্রে অ্যান্সার কত হতে পারে দেখো, জানাই। 8 এর ক্ষেত্রে গুণ করলে 1275, ওকে সি। আর 9 এর ক্ষেত্রে তো এটা মাত্র দেখালাম। আচ্ছা, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল পারবো। এই যে সামেশনের কেস, এটা অনেকে বুঝে না। এই যে এখানে 1 থেকে পি অফ আর কিউব, এটা মানে বুঝায় আর এর মান 1 বসাবা আগে 1 কিউব, তারপর 2 বসাবা 2 কিউব, 3 বসাবা 3 কিউব প্লাস ডট ডট প্লাস আর পি বসাবা পি কিউব। ওকে, তাহলে এই কিউব থেকে এখানে যোগফলের সূত্র হচ্ছে কত হতো? এই যে এই সূত্রটা। ওকে, পি ইন্টু পি স্কোয়ার অফ পি প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, 12 নম্বর প্রশ্ন, এত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? এটাও বাড়ির কাজ, এই নিয়মের প্রশ্ন, ইনশাল্লাহ তুমি পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, আর 13 নম্বর দেখো, অসীমতকের সমষ্টি, সেটা কি বোঝায়? সেটা হচ্ছে কি যে আমরা যদি ধারাটা ক্রমান্বয়ে কমতে থাকে, তাহলে শেষে একটা সময় গিয়ে সেটা শূন্য হয়ে যাবে। তো তখন ওই পর্যন্ত আমাদের যে পদগুলো থাকবে অসীম পর্যন্ত, সেই সমষ্টিটাকে আমরা অসীমতকের সমষ্টি বলি। এস ইনফিনিটি হচ্ছে এই যে, ঠিক আছে বলতো? তো 1 মাইনাস আর ডিভাইড বাই আর আমাদের হচ্ছে অসীমতকের যে সমষ্টি সূত্র, সেই সূত্র দিয়ে তোমার অসীমতকের যে সমষ্টির ম্যাথ আছে সেটা তুমি এখান থেকে করতে পারো। তো এস ইনফিনিটি বা অসীমতকের সমষ্টি, সেটা দিয়েও কিন্তু আমাদের ওকে ম্যাথ সলভ করা যাবে, তাই না? এ বাই 1 মাইনাস আর। চলো একটা করে দিই 13 নম্বর প্রশ্নটা। 13 যে 0.5 1 মাইনাস আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, অর্থাৎ আমি এখানে ভাগ আকারে দেখাই 0.5 চলে আসবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অসীমতকের সমষ্টি নির্ণয় সূত্র। পরেরটাও সেম ভাবে করে ফেলতে পারবা, অ্যান্সার দিও নি। অসীমতকের সমষ্টি সেভাবে সলভ হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সো বিবিধ পার্টে এই যে কেসগুলো আছে, এগুলো যারা বুঝো না আমাকে জানাবা। ওকে,
এখানেও এই যে এইখানকার কেসগুলো যেগুলো আছে এগুলো খুব দুর্দান্ত ম্যাথ। আচ্ছা আমি একটা তাও করে দিই এখানে, এইটাই আজকে লাস্ট অঙ্ক। ধরো 17 নম্বর প্রশ্ন, দেখো খুব চমৎকার একটা প্রশ্ন আমরা করতে যাচ্ছি। এস এন ইকুয়াল টু এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু মাইনাস ওয়ান হয়, তবে এস ফোর ইকুয়াল টু কত, যেখানে এস জিরো ইকুয়াল টু হচ্ছে মাইনাস টেন অ্যান্ড এস জিরো এস টু ইকুয়াল টু হচ্ছে জিরো। তো চলো আমাকে এস ফোর চাইছে, তো চলো আমরা একটু করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি এখান থেকে। হ্যাঁ, বা এস ফোর ইকুয়াল এন এর মান ফোর বসাইলা, ফোর মাইনাস ওয়ান প্লাস এস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে এখানে আছে এস থ্রি প্লাস এস টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আসে। এখন তাহলে এস টু আর এস থ্রি মান তোমার দরকার, যেখানে এস টু এর মান জিরো দেওয়া, এস টু এর মান জিরো দেওয়া মাইনাস ওয়ান, এস থ্রির মান দরকার। তাহলে এস থ্রির মানটা তাহলে এক্সট্রা করে বের করতে হবে। এস থ্রি এগুলো সেম ভাবে এন এর মান থ্রি বসেছে, তাহলে এখানে এস থ্রি মাইনাস ওয়ান প্লাস এস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে এখানে এস টু প্লাস এস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, এস টু এর মান তো জিরো প্লাস এস ওয়ান এর মানটা তোমার জানা নাই, তো সেই এস ওয়ান এর মানের জন্য আমরা এস টু এর হেল্প নিব। যে এস টু, দেখো এখানে যদি এন এর মান টু বসাও, এই সূত্রে এন এর মান যদি টু বসাও, তাহলে এস টু মাইনাস ওয়ান প্লাস এস টু মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে কি হয় দেখো, এস টু ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস জিরো মাইনাস ওয়ান। দেখো তাহলে এস টু এটার মান হচ্ছে জিরো, এস টু এর মান জিরো ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস জিরোর মান হচ্ছে মাইনাস টেন, তাহলে এখানে মাইনাস টেন মাইনাস ওয়ান, তার মানে এস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 11। ওকে, 11, এস ওয়ান হচ্ছে 11, তাহলে এই যে এস ওয়ান এর মান 11 বসাইলাম, মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে 10, তাহলে এস থ্রির মান আসলো 10। আর তাহলে এস থ্রির মান যদি এখানে 10 বসাই, 10 থেকে 1 গেলে 9, তাহলে এস ফোর এর মান হইলো 9। দেখছো, মানে খুব কনসেপচুয়াল ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু স্কুল ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে তুমি পাওয়া প্র্যাকটিস করার জন্য, এগুলো কিন্তু সলভ করবা। ওকে, এগুলো সলভ না করলে তো হবে না, পড়াশোনা গ্যাপ থেকে যাবে, তাই না? তো মোটামুটি 9টা বাজে গেছে, আমাদের 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে এবং আমাদের আজকের ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ। ক্লাসটা রেকর্ড থাকবে, কোনো অংশ তুমি কম বুঝতেই পারো, কারণ আমার 12 ঘন্টার ক্লাস 1 ঘন্টা আমি শেষ করছি, মানে 1 ঘন্টার মতো টাইম। এই চ্যাপ্টারটাই অফলাইনে এবং অনলাইনে যারা আমার কাছে পড়ছে 12টা ক্লাস পাইছে 1 ঘন্টা ডিউরেশন করে, ধরে ধরে অনেক ডিটেলসে যা যা আছে সব আমি ব্যাখ্যা দিছিলাম, সবকিছু পড়ানো হয়েছিল, অনেক সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেনেশনে গেছিল। আর সেটা এখন আমাদের যেহেতু অলিম্পিয়াডের সময় হচ্ছে সোমবার, 5টা ক্লাস, আমার 3টে ক্লাস নেওয়ার প্ল্যান ছিল, সেখানে আমি এক্সটেন্ড করে 5 দিনে 5টা ক্লাস নিচ্ছি। আজকে 4র্থ ক্লাস হয়ে গেছে, আর একটা ক্লাস বাকি, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর উপর, অর্থাৎ আগামীকাল রবিবার হবে ইনশাল্লাহ রাত 8টায়। তো এর মধ্যে তোমরা কিন্তু প্র্যাকটিস করে ফেলবা, পড়ে ফেলবা। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব আমি করতেছি, তবে সেটা পর্যাপ্ত নাও মনে হইতে পারে, কারণ হচ্ছে একটা চ্যাপ্টার যেটা আরো অনেক বেশি করে পড়াইলে আরো অনেক কিছু আমি পড়াইতে পারতাম, সেটা আসলে এখন অলিম্পিয়াড স্ট্যান্ডার্ড গাইডলাইন ক্লাস আসলে এত কিছু বলা সম্ভব হয় না, কিন্তু আমার পক্ষ থেকে কিন্তু অনেকগুলো বেসিক বলে দেওয়া হয়েছে। তো তারপরেও তোমার যদি সমস্যা থাকে, তুমি হচ্ছে তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে সেখানে তুমি একটু জানাইও, লিখে জানো, আমি সেখানে তোমাকে সলভ দিয়ে দিব। আমার পক্ষ থেকে এই চেষ্টাটা থাকবে। আর যারা আমি চাই তোমরা আমাদের ব্যাচে পড়ো, আমার কাছে ম্যাথ পড়ো, এটা আমার টিচার হিসেবে আমার চাওয়া থাকবে অবশ্যই, এবং আমি প্রত্যাশাও থাকবে। তো তোমরা পরীক্ষাটা আগে দাও, প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি দেখো, কনসেপ্টগুলো তুমি কতটুকু ভালো বুঝো সেটা দেখো। তুমি যদি শিখার টার্গেট থাকে যে তুমি ভালো শিখতে চাও, ম্যাথ ভালো পারতে চাও, ম্যাথে বস হতে চাও, তাহলে তোমাকে আমাদের ম্যাথেটার্সে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যদি তুমি পড়াশোনার প্রতি অনাগ্রহী থাকো, আগ্রহ না থাকো, তাহলে ম্যাথেটার্সে আসার প্রয়োজন নাই। কারণ ম্যাথেটার্সে আমরা আসলে যারা একটু ম্যাথে দুর্বল তাদেরকে আমি ভালো রেজাল্ট করাতে পারবো, বাট যে পড়াশোনার প্রতি অনাগ্রহ, যা পড়াশোনাই করতে ভালো লাগে না, তাকে তো আসলে পড়াশোনা করানো যাবে না। এটাই তো রিয়েলিটি, ঠিক আছে না? তো অনেক কথাবার্তা হইলো, এবং আমার কাছে যেহেতু ক্লাস করছো তোমরা, আমার সবাই আমার স্টুডেন্ট, রাস্তাঘাটে যখন দেখা হবে সালাম দিবা, কথা বলবা, আমার কাছেও ভালো লাগবে। টিচার স্টুডেন্ট সম্পর্ক খুব সুন্দর একটা সম্পর্ক, সেটা মেনটেন করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।